যারা যারা সংস্কারের কথা বলতো তারা কেউ কেউ দেখলাম আমরা যে বিএনপির কোলে উঠেছে, আবার কেউ কেউ দেখলাম যে স্বাধীনতা বিরোধী যে শক্তি বাংলাদেশে আছে তাদের সাথে এলাই গড়েছে, তাদের অংশ হয়েছে, তাদের লেজুর হয়েছে। আমরা বলেছিলাম যে বৈষম্যহীন একটি বাংলাদেশ দরকার, আমরা বলেছিলাম ফ্যাসিবাদী প্রথার বিলোপ দরকার, আমরা বলেছিলাম যে এইখানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ফ্যাসিবাদী প্রথার তো বিলোপ হয় নাই। আমাদের এইখানকার বর্তমান সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিল তারা নতুনভাবে এখন ফেসিস্ট আচরণ করা শুরু করেছেন। তারা এই সরকার গণভোটকে এখন গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করার চেষ্টা করেছেন। আবার দেখবেন যখন এইখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দায়িত্ব ছিল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে দেশ পরিচালনা করা, সেইটা তারা না করে অনেকেই তারা ব্যক্তিগত স্বার্থ কুক্ষিগত করার চেষ্টা করেছেন। আমরা শুনেছি বা দেখেছি যে তৎকালীন সময় যারা উপদেষ্টা ছিলেন তারা কেউ কেউ মনোযোগী ছিলেন নতুন করে একটা কিংস পার্টি গড়ে তুলতে হবে, এই জন্য কেউ কেউ এই কাজে ব্যস্ত ছিলেন যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তার কোনটাকে কত বেশি সুবিধা দেওয়া যায়। এবং আমরা লক্ষ্য করেছি যে বিদ্যমান যে এখন সরকারি দল বিরোধী দলে যারা আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে তখন দেখা করে করে বলতেন যে আমাকে এইডিসি চেঞ্জ করে দিতে হবে, আমার এলাকায় এইডিসি দিতে হবে, নাহলে আমরা ইলেকশনে যাব না। তারা সেই সময় আমাদের দেশের যে নির্বাচন কমিশনটা সংস্কার করা দরকার সেই ব্যাপারে তারা কিন্তু কোনো উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার নেন নাই। তারা আমাদের বেকারত্ব দূরীকরণের যে উদ্যোগ নেওয়া দরকার সেই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ তারা নেন নাই। অর্থাৎ আমরা বলছি যে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধনের জন্য যেই উদ্যোগ নেয়ার কথা ছিল তারা তা যথাযথভাবে নেন নাই, বরং তারা বিভিন্ন বিরাজমান গোষ্ঠীগুলোর স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন। পাশাপাশি যারা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং দলের কথা বলেছেন বা রাজনৈতিক দল গঠন করেছেন, ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করে যারা নয়া রাজনৈতিক বন্দোবস্তর কথা আমাদের সামনে বলেছেন, আমরা দেখলাম তারাও আস্তে আস্তে করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে আসতে শুরু করলো। রাষ্ট্রীয় নানা পৃষ্ঠপোষকতা এবং সুযোগ সুবিধা গ্রহণ করে কিংস পার্টি বানানোর একটা অপচেষ্টা তারা করলেন। কিন্তু সেটা যদি হইতো, তার মধ্যে দিয়েও যদি একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতো তাও আমরা বুঝতাম, কিন্তু সেইটা তারা না করে নিজেদের বাজার দর একটু বাড়ানোর পরে তারা পুরাতন ধারার যে রাজনৈতিক দলগুলো আছে সেখানেই তারা তাদের মাথাকে বিক্রি করে দিলেন। মানুষের আবেগ অনুভূতিকে ক্যাশ করে সারা দেশের মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল নতুন রাজনীতির ব্যাপারে সেইটাকে ভুলণ্ঠিত করে তারা পুরাতন রাজনৈতিক দলগুলোর কাছে সেটা বিক্রি করে দিলেন। এইখানে যারা যারা সংস্কারের কথা বলতো তারা কেউ কেউ দেখলাম আমরা যে বিএনপির কোলে উঠেছে, আবার কেউ কেউ দেখলাম যে স্বাধীনতা বিরোধী যে শক্তি বাংলাদেশে আছে তাদের সাথে এলাই গড়েছে, তাদের অংশ হয়েছে, তাদের লেজুর হয়েছে। ফলে এখানে যে নতুন রাজনীতির কথা ছিল, ফ্যাসিবাদী প্রথার বিলোপের যেই সম্ভাবনা ছিল সেটাও কিন্তু আসলে বাস্তবে রূপদান হয় নাই। এবং আপনারা জানেন অভ্যুত্থানের আর একটি কথা ছিল যে আমরা বৈষম্য দূর করব বা বৈষম্য দূর করব বলেই কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, যেটার রুট ছিল কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন। সেইখান থেকে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা যে এক দফা করলাম, আমরা যে হাসিনাকে খেদাইলাম, কিন্তু আজকের এই বাস্তবতায় এসে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের কোনো পর্যায় থেকে কোনো ধরনের বৈষম্য কিন্তু বন্ধ হয় নাই। আপনারা জানেন যে আমরা একটা পরিবারকে হটাইছি, এখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় আবার নতুন করে বাবা এক দলের নেতা, এই জন্য ছেলে অটো চয়েস হিসেবে বিভিন্ন জায়গায় পদায়ন পেয়ে যাচ্ছেন, বিভিন্ন সরকারি অফিস আদালতে তাদের বড় বড় পদ দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জন্যই আমরা প্রথমে বলেছি মুজিব তো একজন ছিল এবং মুজিবের পরিবারও একটা ছিল, শেখ পরিবার, আর এখন হয়ে গেছে অনেকগুলো পরিবার, অনেকগুলো ছোট ছোট শেখ মুজিব, অনেকগুলো ছায়া শেখ মুজিব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনা অনেক দীর্ঘায়িত করতে চাই না। আমরা আজকের এই যে মুজিবনগর দিবস, এই দিবসের বাস্তবতা আমাদের যেই একটু আগে আমরা বলেছিলাম বাংলাদেশের বিখ্যাত একজন রাইটার গবেষক মহিউদ্দিন আহমেদ, তিনি কিছুদিন আগে একটা লেখায় তার একটা স্মৃতিচারণ করেছেন যেটা এই সময়ের সাথে খুব বেশি কানেক্টেড। আমি ওইটা একটু আপনাদের হুবহু একটু পড়ে শোনাবো। তিনি বলছেন, এদেশে সব স্তরের মানুষ মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল। বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি দেখেছি, জেনেছি প্রধান নেতা শেখ মুজিবুর রহমান নিজের ও পরিবারের নিরাপত্তা শতভাগ নিশ্চয়তা পেয়ে গ্রেপ্তার বরণ করেছিলেন। আওয়ামী লীগের নেতারা কলকাতায় কামড়াকামড়ি করেছেন ওই সময়টিতে। এমপি সাহেবদের মুজিবনগর সরকার মাসিক ভাতা দিত। তাদের নীতি নৈতিকতাহীন জীবনযাপনের নানান খবর চাউর হয়েছিল। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে তারা এক ঘরে করে রেখেছিলেন। যুদ্ধের ঝাপটা গেছে অবরুদ্ধ দেশের কোটি কোটি মানুষের উপর দিয়ে,
সশস্ত্র প্রতিরোধে যোগ দিয়েছিল প্রধানত পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সদস্য এবং গ্রামের তরুণেরা। যদিও মুক্তিযুদ্ধের ফসল ছিনতাই করে নিয়েছিল একটি দল, একটি পরিবার। মুক্তিযুদ্ধের চাপিয়ে দেওয়া বয়ান বেশি দিন আর টেকানো সম্ভব হবে না। তো এখানে দেখেছেন আপনারা খুব সুন্দরভাবে যে একজন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেব, তিনি তৎকালীন সময়ের কথা বলছেন যে মুজিবনগর সরকার আমাদের প্রথম সরকার, সেই সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছিল। 24-এর পরেও একই সিচুয়েশনের পুনরাবৃত্তি হচ্ছে। আমাদের কথা হচ্ছে বা আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের যেটা কথা, যে আমরা পূর্ব প্রস্তুতি নেওয়া ছাড়া যদি আবার কোনো ধরনের বিপ্লব, অভ্যুত্থান কিংবা গণ আন্দোলন সৃষ্টি করি, সেটা আবারও এই সুবিধাবাদীরা ভুলণ্ঠিত করবে, বেহাত করবে, ছিনতাই করবে। ফলে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি আমরা মনে করি এই ধরনের আরও একটি গণ আন্দোলন আসার আগে, কিংবা আমরা মনে করি এই ধরনের গণ আন্দোলন আসন্ন, কারণ আবারও বর্তমান সরকার বাংলাদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে ক্রমশ অবস্থান নিচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের এখন যে বেকারত্ব সমস্যার সমাধান করা দরকার, কিংবা এখানকার কৃষিখাতকে জ্বালানি সরবরাহ করা দরকার, সেইগুলো না করে এখানে বারোয়ারি বিতর্ক চলতেছে আমাদের সংসদে, নাটকীয় বিতর্ক। সমাধান হয়ে গেছে যেটা, বা যেই আলোচনা গণপরিষদে হবে, সেই আলাপ এখানে রসায় রসায় করে দিনের পর দিন এখানে অতিবাহিত করা হচ্ছে।